জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সরকারি সাদত কলেজের অর্থনীতি প্রথম বর্ষের শিক্ষার্থী যাদের শিক্ষাবর্ষ 2019-20 তাদেরকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। করোনা ভাইরাস সংক্রমণের এই সময়টাতে দেশসহ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে আশা করি তোমরা রক্ষা পাবে, সুস্থ থাকবে। কামনা করছি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং বাসায় থাকছো, নিরাপদে থাকছো। আমরা আমাদের আজকের আলোচনায় ফিরে আসি। তোমরা জানো যে আমাদের প্রথম বর্ষের যে কয়টি কোর্স রয়েছে তার মধ্যে মৌলিক সামষ্টিক অর্থনীতি একটি। মৌলিক সামষ্টিক অর্থনীতির একেবারে শেষ অধ্যায়ে আমরা রয়েছি। এই অধ্যায়ের অন্যতম একটি টপিক হচ্ছে কেইনশীয় আয়নিক তত্ত্ব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। কেইনশীয় আয়নিক তত্ত্ব কি, এতে কি বোঝানো হয়েছে, কার্যকারিতা কি, এটা আমরা অবশ্যই বিস্তারিত জানব। তবে কেইনশীয় আয়নিক তত্ত্ব ঠিক কোথা থেকে আসলো সেই বিষয়টাতে আমরা প্রথমে একটু অবতারণা করব। কেইনশীয় আয়নিক তত্ত্বটি মূলত ক্লাসিক্যাল অর্থনীতির ব্যর্থতা প্রমাণ করার জন্যই উদ্ভব হয়েছে। এজন্য আমরা প্রথমে একটু ইনজিস্ট ক্লাসিক্যাল অর্থনীতিতে একটু ফিরে যাব। ক্লাসিক্যাল ধারার অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ সহ অন্যান্যজন যারা রয়েছেন তারা বলেছেন, তাদের মূল বক্তব্য হলো যে অর্থনীতিতে যদি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ থাকে, অর্থনীতিতে যদি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ থাকে, যদি পূর্ণ প্রতিযোগিতা থাকে এবং বাজারে যদি কোনো সরকারি হস্তক্ষেপ না থাকে, তাহলে অর্থনীতি স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন করবে। অর্থাৎ অর্থনীতিতে কোনো মন্দা থাকবে না, অর্থনীতিতে কোনো বেকারত্ব থাকবে না। এই ধারার অর্থনীতিবিদ চলে আসতেছিল 1976 সাল থেকে, দুঃখিত, 1776 সাল থেকে 1930 সালের মহামন্দা পর্যন্ত, প্রায় 150 বছর ব্যাপী। 1930-এর দশকে যখন পৃথিবীব্যাপী মন্দা শুরু হয়, তখন আসলে বোঝা যায়নি যে আসলে মন্দাটা এত দীর্ঘ ব্যাপিয়া, প্রায় 10 বছর ব্যাপিয়া স্থায়িত্ব লাভ করবে। তো প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল যে মন্দাটা আপনা আপনি ক্লাসিক্যাল অর্থনীতিবিদ ধারা অনুযায়ী মন্দাটা কেটে উঠবে এবং অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন হবে। কিন্তু সেই অবস্থা যখন ফিরে আসতেছিল না, মানে মন্দাটা দীর্ঘমেয়াদী রূপ লাভ করতেছিল, মহামন্দায় পরিণত হচ্ছিল, তারই ধারাবাহিকতায় জন মেনার্ড কেইনস তার বিখ্যাত গ্রন্থ দ্য থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি গ্রন্থ, যে গ্রন্থ 1936 সালে প্রকাশিত হয়, সেই গ্রন্থে জন মেনার্ড কেইনস তিনি বললেন যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ মূল ধারার যে কথা সেটা অসারতা প্রমাণ হয়েছে এবং অর্থনীতি আপনা আপনি পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন হবে না, সেখানে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন। সরকারি হস্তক্ষেপের মাধ্যমে অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন করা যাবে। অর্থাৎ অর্থনীতিতে মন্দা যে আছে, বেকারত্ব আছে, এই অবস্থা থেকে উতরিয়ে, এই অবস্থা কাটিয়ে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন করা যাবে কিভাবে? সরকারি হস্তক্ষেপের মাধ্যমে। সরকার রাজস্ব নীতি, আর্থিক নীতি প্রয়োগের মাধ্যমে অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে পূর্ণ নিয়োগ ভারসাম্যে পৌঁছতে পারবে। তিনি একটা নতুন ধারণার অবতারণা করলেন। সেই ধারণাটা হলো কার্যকর চাহিদা, ইংরেজিতে যাকে বলা হয় ইফেক্টিভ ডিমান্ড। আমরা যদি ইফেক্টিভ ডিমান্ডের কথা বলি তাহলে বলবো যে এটা কোনো সাধারণ সামগ্রিক চাহিদা বা সাধারণ এগ্রিগেট ডিমান্ড নয়, এটা এগ্রিগেট ডিমান্ড বা সামগ্রিক চাহিদার ওই অবস্থা যে অবস্থায় এটা সামগ্রিক যোগানের সমান হবে। অর্থাৎ সামগ্রিক চাহিদার সব পর্যায়কেই কার্যকর চাহিদা বলা যাবে না, সামগ্রিক চাহিদার ওই পর্যায়কেই কার্যকর চাহিদা বলা হবে যে পর্যায়ে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের ঠিক সমান হয়। অর্থাৎ যে আয় স্তরে
সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের সমান হয়, মোট উৎপাদনের ওই চাহিদাকেই বলা হয় কার্যকর চাহিদা। তো জন মেনার্ড কেইন্স তিনি বললেন যে এই কার্যকর চাহিদার ঘাটতির কারণেই অর্থনীতিতে অপূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন হয়। এই অপূর্ণ নিয়োগ ভারসাম্যকে পূর্ণ নিয়োগ ভারসাম্যে ফিরিয়ে আনতে হলে এই কার্যকর চাহিদার বৃদ্ধি ঘটাতে হবে। কিভাবে কার্যকর চাহিদা বৃদ্ধি করবে? কার্যকর চাহিদা বৃদ্ধি করবে এটা বেসরকারি উদ্যোগে সম্ভব নয়, এটা সরকারের উদ্যোগের মাধ্যমে অর্থাৎ রাজস্ব নীতি এবং আর্থিক নীতি প্রয়োগের মাধ্যমেই সামগ্রিক চাহিদা বাড়িয়ে কার্যকর চাহিদা বাড়াতে হবে, তবেই দেশে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন হবে। তো এক কথায় আমরা কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্বকে আমরা 1 নম্বরের জন্য কুইজ প্রশ্নের আনসারের জন্য বলতে পারি যে কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্ব বলতে সেই আয় ও নিয়োগ তত্ত্বকে বলা হবে যে আয় ও নিয়োগ তত্ত্বে সরকারি হস্তক্ষেপের মাধ্যমে কার্যকর চাহিদা বৃদ্ধির মাধ্যমে অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন করা হয়, তাকে বলা হবে কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্ব। তো কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্বে যাবার পূর্বে আমরা জানি যে প্রত্যেকটা তত্ত্বেরই একটা কতিপয় অনুমিত শর্ত থাকে, সেই অনুমিত শর্তগুলো আমরা একটু বলে নেব। তো অনুমিত শর্তের মধ্যে আমরা যদি এক এক করে বলি তাহলে প্রথমে আসে যে স্বল্পকালীন সময় বিবেচ্য। কেইনসীয় সব আলোচনায় স্বল্পকালীন সময়ের জন্য প্রযোজ্য। কেইনস বলেছেন যে দীর্ঘকালে আমরা সবাই মৃত। অনুমিত শর্তের মধ্যে প্রথম শর্ত হচ্ছে স্বল্পকালীন সময়ে প্রযোজ্য। 2 নম্বরে আমরা বলতে পারি যে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান, বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকবে। 3 নম্বরে আমরা বলতে পারি যে বদ্ধ অর্থনীতি প্রযোজ্য, অর্থাৎ অর্থনীতিতে কোনো আন্তর্জাতিক বাণিজ্য আন্তর্জাতিক সম্পর্ক থাকবে না। 4 নম্বরে আমরা বলতে পারি যে অর্থনীতিতে অপূর্ণ নিয়োগ ভারসাম্য থাকতে পারে, অপূর্ণ নিয়োগ ভারসাম্য নিয়ে অর্থনীতির এই আলোচনা, অপূর্ণ নিয়োগ ভারসাম্য থাকতে পারে। 5 নম্বরে আমরা বলতে পারি যে আয় এবং নিয়োগ কার্যকর চাহিদার উপর নির্ভরশীল, অর্থাৎ কার্যকর চাহিদা বৃদ্ধির মাধ্যমে আয় এবং নিয়োগ বাড়ানো সম্ভব। 6 নম্বরে বলতে পারি যে বাজারে সরকারি হস্তক্ষেপ স্বীকৃত, সরকার বাজারে তার আর্থিক নীতি এবং রাজস্ব নীতি দ্বারা বাজারে হস্তক্ষেপ করতে পারে। 7 নম্বরে আমরা বলতে পারি যে আর্থিক মজুরি এবং মূল্যস্তর উপরের দিকে নমনীয় হলেও নিচের দিকে অনমনীয়, অর্থাৎ শ্রমিকের যে আর্থিক মজুরি আছে সেই মজুরি নিচের দিকে নামতে পারবে না। কেন নামতে পারবে না? কারণ হচ্ছে যে বাজারে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ট্রেড ইউনিয়ন শ্রমিক সমিতি রয়েছে, তারা আর্থিক মজুরিটাকে নিচের দিকে নামতে দেবে না। তো এরকম কতিপয় শর্তের সাপেক্ষে, অনুমিত শর্তের সাপেক্ষে আমরা আমাদের কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্ব ব্যাখ্যা করতে পারি, বুঝতে পারি, ধারণা নিতে পারি। এই তত্ত্ব ব্যাখ্যা করার জন্য 3টি সামষ্টিক বাজারের কথা বলা হয়েছে। তার প্রথমটি যদি আমরা বলি, বোর্ডের দিকে যদি একটু তাকাই তাহলে দেখব প্রথমটি হচ্ছে শ্রম বাজার, দ্বিতীয়টি দ্রব্য বাজার এবং তৃতীয়টি অর্থ বাজার। আমরা এইগুলোর সম্পর্কে, এই বাজারগুলোর সম্পর্কে একটু বিস্তারিত আমরা জানবো। শ্রম বাজারে শ্রমের চাহিদা অপেক্ষক, ডিমান্ড ফর লেবার ডিএল, সেটা নির্ভর করছে প্রকৃত মজুরির উপর। প্রকৃত মজুরিটা কি? আর্থিক মজুরি, তাকে দাম স্তর দিয়ে ভাগ দিলে পাওয়া যায় প্রকৃত মজুরি।
অর্থাৎ শ্রমের চাহিদাটা নির্ভর করছে প্রকৃত মজুরির উপর। কিভাবে নির্ভর করছে? বিপরীত ক্রমে নির্ভর করছে। অর্থাৎ প্রকৃত মজুরি বাড়লে শ্রমের চাহিদা কমছে, প্রকৃত মজুরি কমলে শ্রমের চাহিদা বাড়ছে, যেটা এই প্রথম অন্তরকলনের মান ঋণাত্মক দ্বারা দেখানো হচ্ছে। শ্রমের যোগান অপেক্ষক সাপ্লাই অফ লেবার, সেটা নির্ভর করছে অবশ্যই আর্থিক মজুরির উপর, কিন্তু তার আগে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে W0 দেওয়া আছে। এই W0 দ্বারা বোঝানো হয়েছে, অনুমিত শর্তেও ধরে নেওয়া হয়েছে যে আর্থিক মজুরি নিম্ন দিকে অনমনীয়, নিম্ন দিকে নামতে পারে। এই জন্য মজুরিটাকে এরকম W0 তে একটা ন্যূনতম পর্যায়ে স্থির হিসেবে ধরে নেওয়া হয়েছে। তো শ্রমের যোগান অপেক্ষক হচ্ছে W0 প্লাস GW, অর্থাৎ W0 তে ন্যূনতম পক্ষে স্থির থাকবে, তারপরে আর্থিক মজুরি বাড়ার সাথে সাথে শ্রমের যোগান বাড়বে, যেটা প্রথম অন্তরকলন দ্বারা দেখানো হয়েছে। তো এটা ধনাত্মক। তো ভারসাম্য অবস্থায়, যেহেতু পূর্ণ প্রতিযোগিতা বাজারে বিরাজমান, ভারসাম্য অবস্থায় শ্রমের চাহিদা এবং যোগান সমান হবে, অর্থাৎ DL = ASL হবে। গেল আমাদের শ্রম বাজারের অবস্থা। এবার যদি আসি দ্রব্য বাজারে, সেখানে আমরা দেখছি একটা বিনিয়োগ অপেক্ষক আছে। সে বিনিয়োগ অপেক্ষক বিনিয়োগ নির্ভর করছে সুদের হারের উপরে। কিভাবে নির্ভর করছে? বিপরীত ক্রমে, ঋণাত্মকভাবে, অর্থাৎ সুদের হার কমলে বিনিয়োগ বাড়ছে, সুদের হার বাড়লে বিনিয়োগ কমছে। সঞ্চয় অপেক্ষক আছে, সঞ্চয় নির্ভর করছে আয়ের উপরে। কিভাবে নির্ভর করছে? প্রত্যক্ষ বা সরাসরিভাবে, অর্থাৎ আয় কমলে সঞ্চয় বাড়ছে, আয় বাড়লে সঞ্চয় বাড়ছে, আয় কমলে সঞ্চয়ের পরিমাণ কমে যাচ্ছে। এভাবে সরাসরিভাবে নির্ভর করছে। ভারসাম্য অবস্থায় বিনিয়োগ এবং সঞ্চয় যে পর্যায়ে বা লেভেলের সমান, সেই পর্যায়ে বিনিয়োগ এবং সুদের হার নির্ধারিত হচ্ছে। তো এইগুলো শ্রম বাজার, দ্রব্য বাজার, এবং শেষে আসি অর্থ বাজার। অর্থ বাজারে অর্থের চাহিদা অপেক্ষক, আর একটি আছে অর্থের যোগান অপেক্ষক। অর্থের চাহিদা অপেক্ষক L, সেটা দুইটা ভাগে বিভক্ত, একটা L1 আর একটা হচ্ছে L2। L1টা হচ্ছে অর্থের লেনদেন ও সতর্কতামূলক চাহিদা। লেনদেন চাহিদা কাকে বলে? যতটুকু অর্থ মানুষ হাতে রাখার চাহিদা অনুভব করে তার দৈনন্দিন ব্যয় মেটাবার জন্য, তাকে বলা হয় অর্থের লেনদেন চাহিদা। আর সতর্কতামূলক চাহিদা কাকে বলা হয়? মানুষের অনিশ্চিত ভবিষ্যৎ মোকাবেলা করার জন্য যে পরিমাণ অর্থ মানুষ হাতে ধরে রাখতে চায়, তাকে বলা হয় অর্থের সতর্কতামূলক চাহিদা। এই দুটোকে এক করে L1টাকে বলা হচ্ছে অর্থের লেনদেন ও সতর্কতামূলক চাহিদা। সেটা নির্ভর করছে আয়ের উপরে। আয় বাড়লে এই ধরনের চাহিদা বাড়বে, আয় কমলে এই ধরনের চাহিদা কমবে। L2 হচ্ছে অর্থের ফটকা চাহিদা। অর্থের ফটকা চাহিদার উদ্ভাবক হলেন জেম কেইনস। অর্থের ফটকা চাহিদা কাকে বলা হয়? অর্থের ফটকা চাহিদা বলা হয় যে পরিমাণ অর্থ মানুষ হাতে ধরে রাখতে চায় ফটকা কারবার করার জন্য, মানে সময়ে সময়ে অস্থিতিশীল বিভিন্ন কাজ কারবার করার জন্য, ব্যবসা করার জন্য যে পরিমাণ অর্থ হাতে ধরে রাখতে চায়, তাকে বলা হয় অর্থের ফটকা চাহিদা। এখানে এটাকে L2 দ্বারা ডিনোট করা হয়েছে। এটা নির্ভর করে সুদের হারের উপরে, বিপরীত ক্রমে। সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বাড়ে, সুদের হার বাড়লে অর্থের ফটকা চাহিদা কমে। অর্থের যোগান অপেক্ষক, সেটা M দ্বারা ডিনোট করা হয়েছে। M = M0, একটা নির্দিষ্ট স্তরে এটা স্থির ধরা হয়েছে। ভারসাম্য অবস্থায় L = M0, এটাতে ভারসাম্য নির্ধারিত হয়েছে। যে লেভেলে অর্থের চাহিদা এবং যোগান সমান হবে, সেই লেভেলে ভারসাম্য অর্জিত হবে। তো এই গেল আমাদের সামষ্টিক অর্থনীতি তিনটি বাজার: শ্রম বাজার, দ্রব্য বাজার এবং অর্থ বাজার। এই তিনটি বাজারের প্রেক্ষাপটে জন মেনার্ড কেইনস কিভাবে একটা অর্থনীতি মন্দার থেকে বা অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে কিভাবে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন করতে পারে, তার বিস্তারিত ব্যাখ্যা চিত্রেও দেখা যাবে। সেই চিত্রের দিকে যদি আমরা যাই, তাহলে আমরা লক্ষ্য করব যে এখানে 4 ডায়াগ্রাম বা 4টি চিত্র পাশাপাশি দেওয়া হয়েছে, পারস্পরিক সম্পর্কিত।
ক, খ, গ এবং ঘ। আমরা প্রাথমিক অবস্থায় যদি বিচার করি যে প্রাথমিক অবস্থায় আর্থিক মজুরি W0, সেই অনুযায়ী দাম স্তর হলো P0। যখন আর্থিক মজুরি P0, দাম স্তর P0, তখন অবশ্যই প্রকৃত মজুরি হচ্ছে W/P0। এই পর্যায়টা প্রাথমিক অবস্থা। এই W/P0 প্রকৃত মজুরিতে আমরা দেখতে পাচ্ছি শ্রমের চাহিদা রেখার DL, শ্রমের যোগান লেখা SL। চাহিদা রেখাটা ডান দিকে নিম্নগামী, কিন্তু শ্রমের যোগান রেখাটা একদম N1 থেকে শুরু হয়ে H পর্যন্ত একটা ন্যূনতম স্তরে স্থির, ভূমি অক্ষের সমান্তরাল। কেননা আমরা জানি যে কেইনশীয় আয় নিয়োগ তত্ত্বে শ্রমের আর্থিক মজুরি নিম্ন দিকে অনমনীয় অনুমিত শর্ত হিসেবেই ধরা হয়েছে। এজন্য শ্রমের যোগান রেখাটা N1H পর্যন্ত ভূমি অক্ষের সমান্তরাল, ন্যূনতম একটা পর্যায়। তারপরে শ্রমের আর্থিক মজুরি বাড়ার সাথে সাথে শ্রমের যোগান বাড়তেছে। এই জন্য শ্রমের যোগান রেখাটা এরকম, প্রথমে ভূমি অক্ষের সমান্তরাল, তারপরে ডান দিকে ঊর্ধ্বগামী। তো যা হোক, শ্রমের চাহিদা রেখা DL, এই W/P0 প্রকৃত মজুরিতে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমের চাহিদা হচ্ছে এতটুকু, W/P0 G বিন্দু পর্যন্ত, কিন্তু শ্রমের যোগান কিন্তু আরো বেশি। কতটুকু? W/P0 হতে একদম H পর্যন্ত। তাহলে এখানে দেখা যাচ্ছে যে শ্রমের চাহিদার তুলনায় শ্রমের যোগান বেশি, অর্থাৎ মালিক পক্ষ যে পরিমাণ শ্রমিক চাচ্ছে তার থেকে শ্রমিকরা বেশি কাজ করতে চাচ্ছে। তাহলে এই জি, এই জায়গাটুকু অর্থনীতিতে বেকারত্ব থেকে যাচ্ছে, এবং এই বেকারত্ব নিয়েই তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে বেকারত্ব নিয়েই অর্থনীতি কিন্তু একদম ঘ চিত্রে সামগ্রিক চাহিদা রেখা AD0 এবং সামগ্রিক যোগান রেখা AS পরস্পরের সাথে মিলিত হয়ে E0 বিন্দুতে ভারসাম্য অর্জন করছে। অর্থাৎ অর্থনীতি একটা অপূর্ণ নিয়োগ অবস্থা নিয়েই সে ভারসাম্য অর্জন করছে, এবং এই পর্যায়ে তোমার আয় স্তর হলো Y0, নিয়োগ হলো N0, এবং এভাবেই অর্থনীতি একটা অপূর্ণ নিয়োগ নিয়ে সে ভারসাম্য অর্জন করতেছে। এখন কেইনস এবং তার অনুসারী যারা কেইনসীয় অর্থনীতির ধারক বাহক, তারা বলতেছেন যে এই অপূর্ণ নিয়োগ ভারসাম্য অবস্থা থেকে পূর্ণ নিয়োগ ভারসাম্যে পৌঁছানো সম্ভব। কিভাবে সম্ভব? সরকারি হস্তক্ষেপের মাধ্যমে তথা কার্যকর চাহিদা বৃদ্ধির মাধ্যমে এই অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন করা সম্ভব। কিভাবে সেটা আমরা একটু চিত্রে দেখব। কার্যকর চাহিদা বৃদ্ধি মানে হচ্ছে, আমরা জানি এডি সমীকরণ হচ্ছে এগ্রিগেট ডিমান্ডের সমীকরণ C + I + G। এর সাথে যদি আমরা একটা নতুন জি অর্থাৎ সরকারি ব্যয় বাড়িয়ে দিই, ডেল্টা জি করি, তাহলে আমাদের ঘ অংশে আমাদের সামগ্রিক চাহিদা AD0 বা AD0 থেকে বেড়ে ধরি AD1 হবে। AD1 হলে আমাদের নতুন ভারসাম্য আসবে E1 বিন্দুতে, AS এবং AD1 এর সংযোগস্থল E1 হতে নতুন ভারসাম্য পাবো। সেই নতুন ভারসাম্য অনুযায়ী আমাদের দাম স্তর হবে P1 এবং প্রকৃত মজুরি হবে W/P1। এখানে লক্ষণীয় বিষয় যে W/P1 প্রকৃত মজুরিতে শ্রমের যোগান আগের লেভেলে থাকলেও শ্রমের চাহিদা এই বিন্দু থেকে বেড়ে এই বিন্দু হয়েছে। আমরা জানি যে শ্রমের যে প্রকৃত মজুরি আছে, সেই প্রকৃত মজুরির সাথে শ্রমের চাহিদার একটা বিপরীত সম্পর্ক আছে। অর্থাৎ শ্রমের প্রকৃত মজুরি যেহেতু আগের তুলনায় কি হয়েছে, কমে গেছে, তাই শ্রমের চাহিদা মালিক পক্ষের নিকট বেড়ে গেছে। বেড়ে গিয়ে কে বিন্দুতে চলে আসছে,
এই কি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমের যোগান রেখা এসএল এবং শ্রমের চাহিদা রেখা ডিএল পরস্পরের সাথে মিলিত হয়ে ভারসাম্য অর্জন করেছে, এবং এই বিন্দুতে ঠিক শ্রমের যতটুকু চাহিদা শ্রমের যোগানও ঠিক ততটুকুই হয়েছে। অর্থাৎ অর্থনীতিতে কোনো বেকারত্ব থাকছে না, বাড়তি কোনো শ্রমের যোগান থাকতেছে না। অর্থাৎ অর্থনীতি একটা অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন করেছে। একই সাথে এটা বাড়তি শ্রমিককে যেমন অর্থনীতি শুষে নিয়েছে বা কাটিয়ে উঠেছে, একই সাথে সে সামগ্রিকভাবে সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য অর্জন করেছে। তো দেখতে পাচ্ছি যে অর্থনীতি অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন করেছে। কিভাবে করেছে? সরকারি হস্তক্ষেপের মাধ্যমে, সামগ্রিক চাহিদা বাড়িয়ে। এইভাবে ক্লাসিক্যাল কেইনশীয় আয় এবং নিয়োগ তত্ত্বে কার্যকর চাহিদা বৃদ্ধির মাধ্যমে, সরকারি হস্তক্ষেপের মাধ্যমে অর্থনীতিতে যদি মন্দা থাকে সেই মন্দা অবস্থা কাটিয়ে অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে পূর্ণ নিয়োগ ভারসাম্যে সুপারিশ করেছে। আশা করি তোমরা বেশ ভালোভাবে তোমরা রপ্ত করেছ, বুঝতে পেরেছ। তো প্রত্যেকটা তত্ত্ব বা থিওরি যেরকম কিছু অনুমিত শর্ত থাকে, সেরকম তার কিছু সমালোচনাও থাকে। তো সমালোচনা বা ত্রুটিতে যদি আমরা যাই, তাহলে আমরা প্রথমেই বলবো যে স্বল্পকালীন যে সময় কেইনশীয় আয় নিয়োগ তত্ত্বে ধরা হয়েছিল, সেই সমালোচনাতে বলবো যে স্বল্পকালের জন্য এই বিধি প্রযোজ্য, কিন্তু অর্থনীতির ক্ষেত্রে আরো একটি কাল রয়েছে, সেটা হচ্ছে দীর্ঘকাল। সেই দীর্ঘকালে গিয়ে মানে কর্মসংস্থানের কি অবস্থা হবে, অপূর্ণ নিয়োগ থাকবে কিনা, পূর্ণ নিয়োগ অর্জন করবে ইত্যাদি বিষয় আমরা কিছুই এই তত্ত্ব থেকে জানতে পারি না। অর্থাৎ এই তত্ত্ব স্বল্পকালের জন্য প্রযোজ্য হলে দীর্ঘকালে কি হবে তার কোনো ব্যাখ্যা আমরা পাই না। দ্বিতীয়ত, আমরা জানি যে এই তত্ত্বের একটি অনুমিত শর্ত হচ্ছে বা এই তত্ত্ব প্রতিষ্ঠিত হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার উপর, অর্থাৎ বাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকবে। বাজারে আমরা বাস্তবিক পক্ষে কি দেখি? পূর্ণ প্রতিযোগিতাও বিভিন্ন ধরনের, পূর্ণ প্রতিযোগিতা ছাড়াও বিভিন্ন ধরনের অপূর্ণ প্রতিযোগিতা রয়েছে। সেই অপূর্ণ প্রতিযোগিতার প্রেক্ষিতে এই তত্ত্বের কি হাল হবে, কি অবস্থা হবে, পূর্ণ নিয়োগ অপূর্ণ নিয়োগের কি অবস্থা হবে, তা আমরা এই বিধি থেকে জানি না। তারপরে ধরা হয়েছে এই তত্ত্বে যে আয় এবং নিয়োগ কার্যকর চাহিদার উপর নির্ভরশীল। বাস্তবিক পক্ষে আয় ও নিয়োগ কার্যকর চাহিদা ছাড়াও শ্রমের মজুরি, মূল্যস্তর, অর্থের পরিমাণ বিবিধ চলকের উপর নির্ভরশীল। তারপরে চতুর্থত এই অধ্যায়ে ধরা হয়েছে যে অর্থনীতিটা একটি বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে এই বিধি কার্যকর। প্রকৃতপক্ষে বাস্তবে আমরা বদ্ধ অর্থনীতি ছাড়াও মুক্ত বাজার অর্থনীতির উপস্থিতি দেখতে পাই এখনকার বিশ্বে। তো এই মুক্ত বাজার অর্থনীতির ক্ষেত্রে আমরা আসলে ধারণা পাই না বা বুঝতে পারি না যে এই কেইনশীয় আয় নিয়োগ তত্ত্বের কি ব্যাখ্যা বা কি হতে পারে। তারপরে আমরা বলতে পারি যে এই যে কেইনশীয় আয় নিয়োগ তত্ত্ব, সেটা মূলত দেওয়া হয়েছে উন্নত বিশ্বের প্রেক্ষিতে। অনুন্নত দেশ বা উন্নয়নশীল দেশের আমরা এই তত্ত্বের খুব একটা কার্যকারিতা দেখি না। এটা একটা কেইনশীয় আয় নিয়োগ তত্ত্বের ত্রুটি। সর্বশেষ আরেকটা ত্রুটির কথা বলা যায়, সেটা হলো যে কার্যকর চাহিদা বৃদ্ধির মাধ্যমে অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জনের কথা বলা হয়েছে কেইনশীয় আয় নিয়োগ তত্ত্বে। কিন্তু এই সুপারিশমালা গ্রহণ করা হলে ঠিক কেইনশীয় আয় নিয়োগ তত্ত্বের মাধ্যমে একদম পূর্ণ নিয়োগ ভারসাম্য অর্জন করবে কিনা তার নিশ্চয়তা বহন করে না। শুধুমাত্র সুপারিশই এই তত্ত্বের মাধ্যমে দেওয়া হয়েছে। তো এই ছিল
আজকের কেইনশীয় আয়তনিক তত্ত্বের আলোচনা। তো সবশেষে এটুকুই বলা যায় যে বিভিন্ন তত্ত্ব এবং থিওরির বিভিন্ন সমালোচনা থাকা সত্ত্বেও, অন্যান্য তত্ত্ব এবং থিওরির মতো বিভিন্ন সমালোচনা থাকা সত্ত্বেও কেইনশীয় আয়তনিক তত্ত্বের মাধ্যমে আমরা জানতে পারি যে কিভাবে একটা দেশের মন্দাকালীন অবস্থা থেকে অপূর্ণ নিয়োগ ভারসাম্য থেকে পূর্ণ নিয়োগ ভারসাম্যে পৌঁছানো যায়। তার কিছু সুপারিশ অবশ্যই কার্যকর এবং এটা অর্থনীতির ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ধন্যবাদ সবাইকে।